আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। তো এই যে প্রতিদিনের মতো চলে আসছি আমি একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে সকালবেলা উঠেই দেখি যে ছায়ার বাবা হলো ভাড়া পাইছে, এজন্য খুব তাড়াতাড়ি ভাড়াইতে যাবে। তো দেখেন তানভীর কিভাবে পাস লাগছে। তো ওর বাবা বলতেছিল যে আজকে খুব তাড়াতাড়ি ভাড়ায় যেতে হবে, বেশি একটা টাইম নেই, তো তোমাকে আজকে উঠাবো না। তো না, ও তারপরও হলো জেদ করতেছিল যে না না আমি উঠবই। ও কিন্তু অল্প হলেও গাড়িতে ওঠে। ওর বাবা বলতেছিল যে তোমার পায়ে কাদা আছে, তোমাকে এখন ওঠানো যাবে না, যেহেতু গাড়ি সকাল থেকে ধুয়ে টুয়ে আর কি রেডি করে রাখছে পরিষ্কার করে। তো হালকা উপর দিয়ে একটুখানি মুছে নিয়ে মানে খুব তাড়াতাড়ি চলে যাবে। এর মধ্যেও তানভীর অতিরিক্ত বায়না করতেছিল। তো এই যে দেখেন কিভাবে চুপ করে দাঁড়ায় আছে, ওর রাগ হইলে আর ওর কোনো কথা থাকে না। তো আমি দূর থেকে বললাম যে যাও স্যান্ডেলটা খুলেই ওঠো, সমস্যা হবে না। তো ছোটোর থেকে অল্প হলেও গাড়িতে কিন্তু উঠেই অভ্যস্ত, কিন্তু বেশি উঠতে চায় না। আসলে বাবা মা যেটা সন্তানকে শেখাবে ও কিন্তু সেটাই শিখবে। তো দেখেন ও কিন্তু বেশি একটা বায়না করে না, মানে ওঠার জন্য বায়না করে, কিন্তু যে বেশিক্ষণ ধরে চড়বে সে বায়নাটাও করে না। খুবই অল্প সামান্য এখান থেকে এইটুকুই ও উঠে, ও শান্ত হয়ে যায়। তো যাই হোক, অল্প একটুখানি উঠে আর কি ওকে নামাই দিবে। এই জন্য ও কিন্তু একাই কিন্তু দরজাটা খোলা শিখে গেছে। তো ওই যে এইটুকু উঠেই কিন্তু ও শান্ত হয়ে যায় আর কি, বেশি ওঠে না। তো এইটুকু উঠেই ও খুব শান্ত। ও এখন নেমে পড়বে আর বলতেছিল যে আমার জন্য কিন্তু অনেক মজা আনবা। তো এই যে আমগুলো এখানে দেখতে পাচ্ছেন, তোর বাবা যাওয়ার আগে সকালবেলা আমি না উঠতেই আর কি আমগুলো কিনে রেখে গেছে। তো আমি ঘুম থেকে উঠে দেখি যে ও আম কিনছে, এগুলো কলম আম। তো একটা আমের ওজন কিন্তু 1 কেজি করে, বেশ বড় বড় আম। 5টা আমের ওজন হলো 4 কেজি। তো বুঝতেই পারছেন যে আমের ওজনগুলি কত বেশি। তো এই আমগুলো এত মজা, প্রচুর মজা আমগুলো। আর কলম আম আমার খুবই পছন্দ, এই জন্য কিনে আনছে। আমি অন্য কোনো আম বেশি একটা খাই না, তো কলম আমটা আমার খুবই পছন্দ। আর আমগুলো এত সুন্দর দেখতে, আমগুলো অনেক টনটনা আর মচমচে না হলে কিন্তু আম খেয়ে মজা হয় না। তো ওই যে সব কাজকর্মগুলো সেরে আর কি এখন আমি হাঁস মুরগিগুলো ছেড়ে দেব, যেহেতু ওর দাদি অসুস্থ হয়ে আছে, কিছু করতে পারছে না। আর সংসারের কাজগুলো সব আমার একাই করা লাগতেছে, যেমনি রোদ তেমনি গরম। আর এসব হাঁস মুরগি ছাগল এগুলো সংসারের কাজ নিয়ে আমি আর পেরে উঠতেছি না, যেহেতু গরমের মধ্যে কাজ করাটা খুবই কষ্টের। তো যাই হোক, এভাবেই সারাদিন টুকিটাকি করে সংসারের কাজ আস্তে আস্তে আমি সেরে ফেলি। তো এই যে আমার শখের হাঁসগুলো ছেড়ে দিলাম, এখন প্রায় 10টার মতো বাজে। তো যেহেতু এরা ডিম পাড়ে, তো ডিম পাড়া হাঁসগুলো কিন্তু একটু দেরিতে ছাড়াই ভালো, তাহলে ওরা ঘরে ডিমটা পেড়ে বের হয়। তো আর কি করার, অবলা তো একটু ধরে রাখলে কোনো সমস্যা নেই। আর এই হাঁসগুলো আমার এত শখের হাঁস, এগুলো যদি এমন তেমন হয়ে যায় তো আমার খুবই কষ্ট লাগে। কিছুদিন আগে একটা মুরগি আর কি অসুখ হয়ে মারা গেছে, কিছুই করার নেই। তো আজকের আবহাওয়াটা বেশ ভালোই মনে হচ্ছে, সকাল থেকে বেশ ঝরঝরা হয়ে গেছে। তো এই যে হাঁস মুরগি ছাড়ার পরে তো আমার তানভীর আবার বিছনাতে পানি ঢেলে দিয়েছিল। তো ভাবলাম যে এভাবে আর কতক্ষণ থাকা যায়। তো আমি আর চাদরগুলো আর কি উঠাই বিছনাটা ভালোভাবে পরিষ্কার করে ঝেড়ে, তো আবার হলো বিছনার চাদরটা আর কি বিছাবো। এই জন্য তার আগে তো ধুলাবালি তো সবই থাকে, বোঝেন গ্রামের বাড়ি অনেক ধুলাবালি থাকে। আর একতলা বাড়ির তো কোনো কথাই নেই, যেহেতু আমার তানভীরও ছোট, এই জন্য ও কিছু সময় বাইরে থেকে খেলে আসে, পা ধয় না, এভাবে খাটে উঠে যায়, একবার ধয় একবার ধয় না। আর নিজের বাচ্চাকে তো সেভাবে অতটা নিষেধও করা যায় না, যেহেতু ছোট মানুষ, কতক্ষণ আর কি বকা দিব আর মারবো, তো এগুলো আর করি না। তো যাই হোক, আমি চেষ্টা করি সব সময় পরিষ্কার করে রাখা। তো এই যে বিছনার চাদরগুলো একগুলি উঠাইলাম। তো অনেকটা বড় একটা এর ওপরে তোশকের উপরে আর কি খেতাটা পাড়া ছিল, যেহেতু এখন বৃষ্টি শুকাবে না, তারপরও আমি কষ্ট করে ধুয়ে দিয়ে আসলাম, যেহেতু অর্ধেকটা ভিজেই গেছে, ও পানি তো ফেলাইছে। তো ছোট মানুষ ফেলাইলে তো আর কিছু করতে পারবো না।
তো যাই হোক এভাবেই আর কি বিছনাটা গুছিয়ে ফেলবো। এটা কিন্তু অনেক কষ্টের কাজ, যেহেতু ছেলে মানুষ থাকলে তো এটা করাই লাগবে। আর বাচ্চারে তো আর অত বুদ্ধি নেই যে কিভাবে, এত বড় হইলে তো আর এটা করা লাগতো না। ও বুঝতেই পারি নাই যে কিভাবে পানিটা পড়ছে। তো যাই হোক একটু বকা দিছি। তো এই ফাঁকে ও বাহিরে যায় আর কি বসে আছে। তো আমি আর কিছু বললাম না, যে একটু শাসনেরও তো প্রয়োজন আছে। এভাবে না বকলে তো আর বুদ্ধিও হবে না, বুঝতেও পারবে না। তো ওর বোঝারও কিছুটা দরকার ছিল। তো যাই হোক ওর ছায়া মনে বলতেছিল যে এভাবে ওকে বকা দিলে কি জন্য। তো বললাম যে তুই তো বড়, তো তো একটু দেখতে পারিস, কিন্তু না। তো আর কি করার, আমার একার কাজ আমি একাই সেরে ফেলবো। তো এই যে বিছনাটা বেশ আমি চকচকা করে গুছিয়ে ফেলছি। তো এরপরে আবার আছে দুপুরের রান্না বাড়া। তো সকাল থেকে বলতেছিল যে আমি এত বড় চিকেন খাবো, যেহেতু ওদেরও জ্বর আসছে, মুখে কোনো স্বাদ নেই, রুচি নেই। তো ভাবলাম যে আজকে একটু ওকে মুরগির মাংসটাই রান্না করে দেব। তো দিলে যদি 2-1 পিস খায় তাও ভালো লাগবে। তো যাই হোক মাংসটা রান্না করতে গেলে কিন্তু মাংস বলেন, যে কোনো তরকারি বলেন, দুপুরের রান্নার জন্য সব কিছু গুছাই আর কি কাটাকাটি করে তারপরে রান্নাটা করতে যাব। নাইলে তো আবার ছোট মানুষ নিয়ে সমস্যা, যে এইক্ষণ ডাকে ওইক্ষণ ডাকে। তো ডাকাডাকি শুরু হবার আগ দিয়েই আর কি আমি সব কাজগুলো সেরে নেব। তো এই ফাঁকে আবার তানভীর চলে আসছিল 10টা টাকা নিতে, তো মজা কিনে খাবে এই জন্য। তো আর কি করার, একটু বকা দিছি, না দিলে তো আমারও ভালো লাগবে না। তো আবার বিছনাটা গুছানো রেখে আবার ওকে 10টা টাকা দিলাম, যে ও হইলো ললিপপ কিনে খাবে। তো বললাম যে 2টা ললিপপ নিয়ে আসবা, একটা তোমার আর একটা আপুর। তো টাকা 10টা নিয়ে বেশ খুশি মনে চলে গেল। তো ওই যে প্রায় সব সংসারের কাজগুলো সেরে ফেলছি। তো দেখি এখন কি রান্না করা যায়, যেহেতু তানভীর বলতেছিল যে সে চিকেন খাবে। আর আপনাদের ভাইও কিন্তু সেদিনকে যে বড় মোরগটা নিয়ে আসছিল, সেটা তো আমি রান্না করে দিই নাই। তো ভাবলাম যে আজকেই এটা রান্নাটা করে দিই। আর অনেক প্রচুর বরফ হয়ে গেছে, হাতেও ধরতে পারছি না। তো যাই হোক এখন আমি মাংসটা ভিজিয়ে রাখবো। তো এদিকে তো মাংসটা বের করা দেখে পাখিকে বলতেছিল, এই আজকে আমরা চিকেন খাবো, চিকেন খাবো। যেহেতু বোঝেনি তো ছোটো মানুষের আর কি পছন্দের জিনিস হইলে ওরা কেমন করে। তো যাই হোক এখন আমি মাংসটা আর কি এখানে ভিজাই রাখবো, যেহেতু মাংসটা এড়ারও প্রয়োজন আছে। ভাবছিলাম যে একটু দেরিতেই রান্নাটা করব, কিন্তু না, আপনার ভাইও আবার দুপুরে খাওয়ার জন্য চলে আসবে। এজন্য খুব তাড়াতাড়ি করে আমাকে রান্নাটা শেষ করতে হবে। আর মাংস রান্না করা বললেই তো রান্নাটা করা না, ওর অনেক কাটাকাটি আছে। তো আমি আর কি হাতে হাতে, আমার সব কাজ তো এক হাতে সংসারের করতে হয়। তো আর কি করার, আজকে এভাবেই আর কি কষ্ট করে আর কি সংসারের কাজটা সেরে ফেলবো। আর মাংসটা এড়াইতে গিয়ে আর কি আমি হাতে অনেকটা ব্যথা পাইছি। তো যে আমি এখানে মাংসটা রান্না করার জন্য বেশ ডুমডুম করে কয়েক পিস আলু কেটে রাখছি। তো আলুটা আর কি আমি হালকা একটু লবণ আর হলুদ দিয়ে তেলে ভেজে নেব। তো আলুটা যদি একটু ভেজে দিই মাংসর মধ্যে, তাহলে আলুটা বেশ গন্ধ করে আর মাংসটাও খেতে ভালো লাগে। আর আমাদের তো আলু অনেক পছন্দ। তো এই যে এখানে আমি মুরগির মাংসটা কিন্তু ধুয়ে রেডি করে রাখছি, শুধু এখন চড়াই দেব মাংসটা। তো এই যে আমি কড়াইটা কিন্তু অলরেডি চুলাইতে দিয়ে দিছি। তো এবার আলুটা ভেজে নেব, ভাজার পরে তারপরে আমি মাংসটা কষাই দেব। তো এভাবে রান্নাটা করলে অনেক ভালো হয়। আর আমার ভাবি বলে যে আপা আমি মাংস রান্না করি তো আপনার মতো হয় না, তো আপনি কিভাবে রান্না করেন। তো যাই হোক আমি একবার দেখাই দিছিলাম, তো বলে যে আমি তো আপনার মতো করেই দিই, তাও আপনার মানে ও তো রান্না করে আমার মতো করে, তো আমার মতো আর স্বাদ হয় না। তো যাই হোক এক জনের হাতের রান্না এক রকম, যেহেতু মার রান্না দেখে আমি যদি রান্না করি তো মার মতো স্বাদ হয় না। তো আমি আলুটা একটু ভেজে তারপরে রেখে দেব। এদিকে আবার আমার শাশুড়ি হলো শাক খাবে, এই জন্য সূর্যকুমড়ির আর কি আগা তুলে নিয়ে আসছে। তো এই আগাটা সে কেটে দিচ্ছে, যেহেতু তারও জ্বর, কিছুটা সময় অন্য কিছু কিন্তু খেতে মন যায়।
তো এই জন্য বললাম যে আমি ততক্ষণে মাংসটা চড়াই দিয়ে আর আপনি একটু কেটে দেন। তো যাই হোক সে হাতে হাতে কিন্তু কেটে দিল। কেটে দেওয়ার পরে তার শাকটাও আমি রান্না করে দিছি। তো যাই হোক এই যে দেখতে পাচ্ছেন যে আমি হলো পেঁয়াজ রসুন আর তেজপাতা মশলা দিয়ে আগে এটা ভালোভাবে কষিয়ে নেব। তো কষানোর পরে কিন্তু আমি মাংসটা দেব। ওই ভাজা ভাজা হওয়ার মধ্যে দিয়েই আমি সব গুঁড়ো মশলাগুলো বাটা মশলাগুলো দিয়ে দিছি। তো এই মশলাটাও আবার একটু ভালোভাবে কষিয়ে তারপরে আমি মাংসটা উঠাই দেব। তো দেখতে পাচ্ছেন যে আমার তরকারির মশলার আর কি তেলটা উপরে উঠে গেছে। তো আমি এখন আস্তে আস্তে মাংসগুলোও দিয়ে দেব। কথা বলি আপনাদের, তো এই যে দেখতে পাচ্ছেন যে কাঁচা মরিচটা দিলাম, এই মরিচটা কিন্তু আমার খুবই পছন্দ। আর এই মরিচটা আমি ভাতের সঙ্গে পরে চটকাই খাই, অনেক ভাতটা মজা লাগে খেতে। তো এই যে আমার মশলাটা কিন্তু ভাজা হয়ে গেছে। তো যতক্ষণ মশলাটা ভাজবো, এই মুরগির মশলাটাই কিন্তু ভাজাটাই মেন। তো মশলাটা যতক্ষণ ধরে কষানো ভাজা ভাজা না হওয়া পর্যন্তই আমি কষাই যাব আর কি। তো এই যে এবার আমার কষানোটাও শেষ। তো আমি মুরগির মাংসটাও দিয়ে দিচ্ছি। মুরগির মাংসটা কিন্তু অনেকক্ষণ ধরে কষাইলে অনেক সুন্দর একটা গন্ধ বের হয়। আর মাংসটা যত বেশি ভাজা ভাজা করে কষাবেন মাংসটা কিন্তু অনেক টেস্ট হয় কষানোর মধ্যে দিয়ে। আমি আগে এই জিনিসটা বুঝতাম না। তো আমার মা রান্না করতো মুরগির মাংসটা, অনেক ভালো লাগতো খেতে। তো আমি ওইভাবে যতই রান্না করতাম আমার ভালো লাগতো না। তো আমার মাকে দেখেই আর কি রান্নাটা শেখা। তো যাই হোক এখন আমিও পারি এভাবে রান্না করতে, অনেক মজা হয় আর মনে মনে খুবই আনন্দ হয়। তো যে আমার মাংসের তরকারিটা কিন্তু প্রায় হয়ে আসছে, কালারটা কিন্তু বেশ ভালো লাগছে দেখতে আর গন্ধটা বেশ ভালো বের হয়েছে আর কি। তো গরুর মাংসের এক গন্ধ, ব্রয়লারের এক গন্ধ, আর হলো সোনালি, তো স্বাদটাই অন্যরকম। তো যেখানে দেখেন 100 টাকা দিয়ে একটা ডাব কিনে আনছিল, তো ডাবটা তো আর ডাব নেই, নারিকেল হয়ে গেছে। আর এদিকে তানভীরও বসে আছে, ও চুপ করে যে কখন খাবে পানিটা। যাও দাদিক দিয়ে আসো। আরে দাঁড়া বাপ, আমি এখানে ভেজাল হচ্ছে তুই দেখতে পাচ্ছিস না? কি 60 টাকা কেজি? কি 1 কেজি দুটি? 4 কেজি আম 5 টাকা। নে কোনটা পাকা আছে? ওটা 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 উঠছে এইটা এই দেখো। হ্যাঁ তোমার বড় চিকেন। ওটা 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 উঠে বসো। তো এই যে আমরা দুপুরের খাওয়া কিন্তু সব কিছু দিয়ে শুরু করে দিছি। তো তানভীরের তো পছন্দ হইলো লেগ পিস, তো ওকে ওইটাই দিছি। ও লেগ পিস রান বলে। তো যাই হোক সরি আমার ভুল হয়ে গেছে, দেখে তানভীর বলতেছিল লেগ পিস বলো কেন, রান বলো। তো যাই হোক এখন দুপুরের খাওয়াটাও দেরি হয়ে গেছে, এখন সবাই খাবো। তো আমার ভিডিওটি কেমন লাগলো সেটা আপনারা অবশ্যই জানাবেন। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এ পর্যন্তই।